করভাসকে মনে আছে তো তোমাদের? সেই প্রফেসর শঙ্কু যাকে প্রশিক্ষণ দিচ্ছিলেন। প্রশিক্ষণ মানে কীরকম? এমনি যেভাবে সাধারণ পশু পাখিকে ট্রেনিং দেওয়া হয় সেরকম নয়। মানুষের জ্ঞান এবং মানুষের বুদ্ধি পাখির মাথায় প্রবেশ করানো যায় কি না এই নিয়ে উনি পরীক্ষা নিরীক্ষা করছিলেন এবং তার জন্যে উনি একটা যন্ত্র তৈরি করেছিলেন, অর্নিথন। সেই যন্ত্রের ব্যবহারটাও আমরা এর আগে দেখেছি। আমরা পঞ্চম পর্ব পর্যন্ত যেটা দেখেছি তাতে দেখলাম যে করভাস মানুষের বুদ্ধি অনেকটাই আয়ত্ত করে নিয়েছে। শেষ যে উদাহরণটা পেয়েছিলাম সেটা হচ্ছে প্রফেসর শঙ্কু বলছেন খাওয়ার ব্যাপারেও করভাসের বুদ্ধির পরিচয় পেয়েছি। আজ একটা পাত্রে রুটি টোস্টের টুকরো আর আরেকটাতে খানিকটা পেয়ারার জেলি ওর সামনে রেখেছিলাম। ও রুটির টুকরোগুলোকে মুখে পোড়ার আগে প্রতিবারই ঠোঁট দিয়ে খানিকটা জেলি মাখিয়ে নিচ্ছিল। মানে পুরোপুরি মানুষের মতো। এই এতটা পর্যন্ত পড়ে আমরা পঞ্চম পর্ব সমাপ্ত করেছিলাম। এরপরে আজ আমরা শুরু করছি ষষ্ঠ পর্ব এবং কবে থেকে না 22শে অক্টোবর প্রফেসর শঙ্কু ডায়েরিতে যা লিখছেন আমরা আজকে সেখান থেকে পড়ব। তোমরা বইতে মিলিয়ে নেবে 22শে অক্টোবর। করভাস যে এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায়, অন্যান্য কাকেদের সঙ্গে ও আর মিশতে চায় না। করভাস যে এখন সাধারণ কাকের থেকে নিজেদের আলাদা রাখতে চায় তার স্পষ্ট প্রমাণ আজকে পেলাম। আজ দুপুরে হঠাৎ খুব বৃষ্টি হলো, সঙ্গে বিদ্যুৎ ও বজ্রপাত। দেখো জানালা দিয়ে আমরা বিদ্যুতের ছবিটা দেখতে পাচ্ছি। আজ দুপুরে হঠাৎ খুব বৃষ্টি হলো, সঙ্গে বিদ্যুৎ ও বজ্রপাত। 3টে নাগাদ একটা কান ফাটানো বাজ পড়ার শব্দ শুনে জানালার কাছে গিয়ে দেখি আমার বাগানের বাইরের শিমুল গাছটা থেকে ধোঁয়া বেরোচ্ছে। তারপর বিকেলে যখন বৃষ্টি থামল, বিকেলে বৃষ্টি থামার পর কাকেদের প্রচণ্ড কোলাহল। এ তল্লাটে যত কাক আছে সব ওই মরা গাছটায় জড়ো হয়ে হল্লা করছে। দেখো জানলা দিক দিয়ে গাছটা দেখা যাচ্ছে যেখানে একগাদা কাক রয়েছে। তারা সবাই মিলে এসে চিৎকার চেঁচামেচি করছে। তো আমি আমার চাকর প্রহ্লাদকে ব্যাপারটা দেখতে পাঠালাম। সে ফিরে এসে বলল, বাবু একটা কাক মরে পড়ে আছে গাছটার নিচে, তাই এত চেল্লাচেল্লি। বুঝলাম বাজ পড়ার ফলেই কাকটার মৃত্যু হয়েছে। কিন্তু আশ্চর্য, করভাস আমার ঘর থেকে বেরোবার কোনো আগ্রহ দেখালো না। সে এক মনে পেন্সিল মুখে দিয়ে প্রাইম নাম্বারগুলো লিখে চলেছে, অর্থাৎ মৌলিক সংখ্যাগুলো সে লিখছে। তো কোনগুলো মৌলিক সংখ্যা কোনগুলো মৌলিক সংখ্যা নয় এগুলো বুঝতে গেলে মানুষের ব্রেন দরকার, শেখানো যাবে। মানুষের শিশুকেই তো আমরা শেখাই, তো শেখানো যাবে, কিন্তু তার জন্য মানুষের মস্তিষ্ক দরকার। বোঝা গেল যে করভাসের মধ্যে মানুষের বুদ্ধি সঞ্চারিত করার যে পরীক্ষা প্রফেসর শঙ্কু করছিলেন সেই পরীক্ষা কিন্তু সফল, মোটামুটিভাবে আমরা বলতে পারি। অনেকটা অগ্রগতি হয়েছে করভাসের। এবার দেখো, যখন কোথাও কোনো কাক মারা যায় তখন তোমরা লক্ষ্য করে দেখবে প্রচুর কাক সেখানে এসে সেই কাকের মৃতদেহটাকে ঘিরে আর তারা চিৎকার চেঁচামেচি করে, ওড়াউড়ি করে সামনেই বসে, সেখান থেকে চিৎকার করে, আবার সেই কাকটার মৃতদেহর কাছে নেমে আসে, সেখানে চিৎকার করে। এটা হচ্ছে কাকেদের একটা সহজাত প্রবৃত্তি। তাহলে সেই হিসেবে তো করভাসেরও ওদের ওখানে যাওয়া উচিত ছিল, কিন্তু সেই খুব ভালো ছেলেরা যারা খুব পড়াশোনা করে
তারা যেমন কোনো রকম ঝুট ঝামেলা হই হল্লার মধ্যে যেতে চায় না, করভাসের মধ্যে এখন দেখলাম সেই জিনিসটা রয়েছে। সে অন্যান্য কাকেদের চাইতে নিজেকে একটু আলাদা করে নিয়েছে, অর্থাৎ তার মধ্যে কাকের যে গুণ, সেই গুণগুলোকে ছাপিয়ে উঠেছে মানুষের বুদ্ধি। তো সেই জন্যে যখন বাইরে হইহল্লা হচ্ছে, ও কিন্তু এক মনে যেটা শিখেছে সেটা অভ্যেস করে যাচ্ছে। তো এরপর আমরা একেবারে প্রফেসর শঙ্কুর ডায়েরি পাচ্ছি 7ই নভেম্বর তারিখে। উনি ওই দিন লিখছেন, করভাসকে যা শিখিয়েছেন তাতে প্রফেসর শঙ্কু এখন বলছেন, করভাসকে এখন সদর্পে বৈজ্ঞানিক মহলে উপস্থিত করা চলে। সদর্পে মানে একেবারে দর্পের সাথে, অহংকারের সাথে। তো এখানে আমি বিষয়টাকে এভাবে অর্থ করব যে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে। সদর্পে মানে এখানে অহংকার। প্রফেসর শঙ্কু কোনো কালেই অহংকারী নন। উনি প্রচণ্ড আত্মবিশ্বাসের সাথে করভাসকে উনি উপস্থাপিত করতে পারবেন, এটা উনি মনে করছেন, যা শিখিয়েছেন ওকে। পাখিকে শিখিয়ে পড়িয়ে খুঁটিনাটি ফরমাস খাটানোর নানা রকম উদাহরণ তো পাওয়া যায়, কিন্তু করভাসের মতো এমন শিক্ষিত পাখির নজির মানে উদাহরণ, করভাসের মতো এমন শিক্ষিত পাখির নজির পৃথিবীর ইতিহাসে আর আছে বলে আমার জানা নেই। অর্নিথন যন্ত্রের প্রয়োজন ফুরিয়ে গেছে, আর দরকার নেই। অর্নিথন যন্ত্রের মাধ্যমে মানুষের জ্ঞান এবং মানুষের বুদ্ধি কাকের মস্তিষ্কে সঞ্চারিত করার কাজটা করা হচ্ছিল, কিন্তু সেটা সম্পূর্ণ হয়ে গেছে। ফলে অর্নিথন আর দরকার নেই। করভাসের চিন্তাধারা, বুদ্ধিবৃত্তি পুরোপুরি মানুষের মতো হয়ে গেছে। অর্থাৎ প্রফেসর শঙ্কুর পরীক্ষা নিরীক্ষা সফল হয়েছে। এখন করভাস কি করে, অঙ্ক, জ্যামিতি, ইতিহাস, ভূগোল, পদার্থবিজ্ঞান, রসায়ন ইত্যাদি সব বিষয়েই যেসব প্রশ্নের উত্তর সংখ্যার সাহায্যে বা অল্প কয়েকটি শব্দের সাহায্যে দেয়া যায়, করভাস তা শিখে নিয়েছে। কেন অল্প কয়েকটি শব্দ বা সংখ্যা? কেন? কারণ করভাসের যে গলার স্বর সেটা তো মানুষের মতো করা যাবে না। ওকে উত্তর দিতে গেলে পেন্সিলের সাহায্যে কাগজের উপরে লিখে ও উত্তর দিতে পারবে। ফলে ওর পক্ষে বড় বড় বাক্য লেখাটা কঠিন হয়ে দাঁড়াবে। এক কথায় উত্তর যেগুলো হবে সেগুলো ও খুব সহজেই লিখে দিতে পারবে। বড় বাক্য যে লিখতে পারবে না এমনটা নয়, কিন্তু তাতে প্রচুর সময় লাগবে এবং ওকে প্রচুর পরিশ্রম করতে হবে। যেমন তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন, সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো, এটা লেখাটা তোমাদের পক্ষে খুব সহজ হয়। তোমাদেরকে যদি পূর্ণবাক্যে লিখতে বলা হয়, পারবে না এমন তো নয়, কিন্তু তাতে তোমাদেরকে পরিশ্রম বেশি করতে হয়। তো ফলে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো, এরকম যদি প্রশ্ন করা হয় করভাস পারবে। যদি বলা হয় 13কে 15 দিয়ে গুণ করলে কত হয়, করভাস একটু ভেবে নিয়ে তার উত্তরটা লিখে দিতে পারবে। তো তাহলে অঙ্ক, জ্যামিতি, ইতিহাস, ভূগোল, পদার্থবিজ্ঞান, রসায়ন ইত্যাদি সব বিষয়েই যেসব প্রশ্নের উত্তর সংখ্যার সাহায্যে বা অল্প কয়েকটি শব্দের সাহায্যে দেয়া যায়, করভাস তা শিখে নিয়েছে। সঙ্গে সঙ্গে ওর মধ্যে যে জিনিসটা প্রায় আপনা থেকে জেগে উঠেছে সেটাকে বলা চলে মানব সুলভ বুদ্ধি বা হিউম্যান ইন্টেলিজেন্স। মানে আমাদের মধ্যে যে বুদ্ধিটা আছে মানুষের মধ্যে, সেই বুদ্ধিটা ওর মধ্যে জেগে উঠেছে। এটার সঙ্গে পাখির কোনো সম্পর্ক নেই। পাখির বুদ্ধিবৃত্তি আলাদা, অত্যন্ত অনুন্নত লেভেলের, অনুন্নত স্তরের, আর মানুষের বুদ্ধিবৃত্তি সবচেয়ে উন্নত স্তরের। ফলে পাখির যে বুদ্ধি তার সঙ্গে করভাসের যে বুদ্ধি এর কোনো সম্পর্ক নেই। ওর মধ্যে মানুষের মতো বুদ্ধিবৃত্তি জেগে উঠেছে। এখানে উদাহরণস্বরূপ একটা ঘটনার কথা উল্লেখ করা যেতে পারে। সান্তিয়াগো যাব বলে, সান্তিয়াগো মানে চিলির রাজধানী, যেখানে পক্ষী বিজ্ঞানীদের কনফারেন্স হচ্ছে। তো সান্তিয়াগো যাব বলে আজ সকালে আমার সুটকেস গোছাচ্ছিলাম। গোছানো শেষ হলে পর বাক্সের ঢাকনা বন্ধ করে পাশ ফিরে দেখি করভাস
সুটকেসের চাবিটা নিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। তার মানে করভাস জানে যে বাক্সের ঢাকনা বন্ধ করার পর চাবি দিতে হয়, তাহলে প্রফেসর শঙ্কুর চাবিটা দরকার হবে। ও কিন্তু প্রফেসর শঙ্কুকে চাবি দেওয়ার কথা মনে করিয়ে দিতে এবং তাকে চাবিটা এনে দিতে সে সাহায্য করছে, চাবিটা নিয়ে এসে তার কাছে এনে দিচ্ছে। তার মানে ও নিজে বুদ্ধি খাটাতে পাচ্ছে। তো এই হচ্ছে ওর বুদ্ধিবৃত্তির আরেকটা উদাহরণ। ঠিক আছে, এরপরে অন্য প্রসঙ্গে যাচ্ছেন। কার্ল গ্রেনফেলের আর একটা চিঠি পেয়েছি। গ্রেনফেল মানে প্রফেসর শঙ্কুর ওই যে বন্ধু, যিনি মিনেসোটাতে থাকেন, যিনি একজন পক্ষীবিজ্ঞানী, যাকে প্রফেসর শঙ্কু চিঠি লিখেছিলেন যে যদি পক্ষীবিজ্ঞানীদের সম্মেলন থেকে একটা নিমন্ত্রণ পাওয়া যায়। তো গ্রেনফেল তো প্রথমে চিঠি লিখেছিল যে আমি ব্যবস্থা করছি, তুমি তৈরি থেকো। আর আজকে মানে গতকাল গ্রেনফেলের আরেকটা চিঠি পেয়েছি। উনি আরেকটা চিঠি দিয়েছেন প্রফেসর শঙ্কুকে। তাতে লিখেছেন যে উনি সান্তিয়াগো পৌঁছে গেছেন। আর পক্ষীবিজ্ঞানী সম্মেলনের কর্তৃপক্ষ আমার আসার পথ চেয়ে আছে। উনি এমনভাবে কনভিন্স করেছেন যে এরা পক্ষীবিজ্ঞানী সম্মেলনের কর্তৃপক্ষ খুব আগ্রহ প্রকাশ করেছেন এবং তারা ওনার আসার পথ চেয়ে বসে আছেন। এর আগে এই সব সম্মেলনে কেবল পাখি নিয়ে বক্তৃতাই হয়েছে, জ্যান্ত পাখির সাহায্যে উদাহরণ সমেত কোনো বক্তৃতা কখনোই হয়নি। গত 2 মাসের গবেষণার ফলে পাখির মস্তিষ্কের বিষয়ে আমি যে দুর্লভ জ্ঞান সঞ্চয় করেছি সে সম্পর্কে একটা প্রবন্ধ লিখছি। কনফারেন্সে প্রত্যেককে একটা করে পেপার পাঠাতে হয়, মানে পেপার পড়তে হয় সেখানে। তো সেই প্রবন্ধ যেটা লিখছি সেটাই হবে সেই সম্মেলনে আমার পেপার। ওই পেপারটাই আমি প্রেজেন্ট করব, মানে ওই পেপারের ওপর ভিত্তি করে আমি বক্তব্য রাখব। এবার অনেকে অনেক রকমের উল্টোপাল্টা প্রশ্ন করতে পারে, করেও। তো সেই সব প্রতিবাদীদের মুখ বন্ধ করার জন্যে আমার সঙ্গে থাকবে করভাস। তার মানে করভাস কি পারে না পারে এটা লোকে যখন শুনবে তখন তারা বিশ্বাস করতে চাইবে না, প্রশ্ন করবে। তো আমাকে উত্তর দিতে হবে না, ওরা যেটা চাইবে করভাস সেটাই করে দেখাবে। ঠিক আছে, এরপর আমরা ডায়েরি দেখতে পাচ্ছি 10ই নভেম্বর তারিখে লেখা হচ্ছে। দক্ষিণ আমেরিকা যাওয়ার পথে প্লেনে বসে এই ডায়েরি লিখছি। একটি মাত্র ঘটনায় লেখার আছে। বাড়ি থেকে যখন রওনা হব তখন করভাস দেখি হঠাৎ তার খাঁচা থেকে বার হওয়ার জন্য ভারী ছটপটানি আরম্ভ করেছে। কি ব্যাপার বুঝতে না পেরে খাঁচার দরজা খুলে দিতেই সে শটান উড়ে গিয়ে আমার রাইটিং টেবিলে বসে ঠোঁট দিয়ে উপরের দেরাজটায় ভীষণ ব্যস্তভাবে টোকা মারতে লাগলো। আলমারিটায় টোকা দিতে লাগলো, খুব ব্যস্ত হয়ে ঠক 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 করে। দেরাজ মানে আলমারি। দেরাজ খুলে দেখি আমার পাসপোর্টটা তার মধ্যে রয়ে গেছে। এবারে দেখো কত বুদ্ধি। কোথাও বাইরের দেশে যদি আমরা বেড়াতে যাই তাহলে আমাদের পাসপোর্ট প্রয়োজন হয়। আমি যখন আমার দেশে আছি, আমি আমার দেশের নাগরিক কিনা তার প্রমাণ হচ্ছে আমার আধার কার্ড। পাসপোর্টটাও প্রমাণ হতে পারে, কিন্তু সেটা জরুরি নয়। তোমার আধার কার্ডটা আছে কিনা, আধার কার্ড মানেই তুমি এই দেশের নাগরিক। কিন্তু আমি যখন বাইরে যাব তখন সেই আধার কার্ডের কোনো দাম নেই, সেখানে আমার পাসপোর্টটা দরকার। কারণ সেখানের সরকার ওই পাসপোর্টটা দেখলেই বুঝতে পারবে আমি ইন্ডিয়ার নাগরিক, ভারতবর্ষের নাগরিক। এবং তারা এটা পরীক্ষা করে দেখে নেবে আমার ভিসা দেখে যে কতদিনের জন্যে আমি এখানে আসার অনুমতি পেয়েছি, কতদিনের জন্য এখানে থাকার অনুমতি পেয়েছি। অর্থাৎ বিদেশে পাসপোর্ট একটা ভীষণ জরুরি ব্যাপার। তুমি যদি পাসপোর্ট না থাকে তোমাকে এরোপ্লেনে উঠতেই দেবে না, বিদেশের এরোপ্লেনে। আর যদি বা উঠে যাও কোনো রকমে, ওখানে তোমাকে নামতে দেবে না, পত্রপাঠ ওখান থেকে তোমাকে ফেরত পাঠাবে। তাহলে পুরো ব্যাপারটাই কেঁচে যাবে। তো এই বুদ্ধিটা কিন্তু করভাসের মধ্যে
রয়েছে। তাই ও বুঝতে পেরেছে যে প্রফেসর শঙ্কু সব কিছু গুছিয়েছেন, কিন্তু পাসপোর্টটাই নিতে ভুলে গেছেন। তাই সে দরজায়, দেরাজের আলমারির দরজায় ঠক 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 করছে। এবার প্রফেসর শঙ্কু বুঝতে পেরেছেন ও কিছু বলতে চাইছে, আলমারিতে কিছু রয়ে গেছে। তো তখন দেখলাম আলমারিটা খুলে যে পাসপোর্টটা তার মধ্যে রয়ে গেছে। তাহলে করভাস কতটা মানুষের বুদ্ধি আয়ত্ত করেছে। করভাসের জন্য একটা নূতন ধরনের খাঁচা বানিয়ে নিয়েছি। যে আবহাওয়া করভাসের পক্ষে সবচেয়ে আরামদায়ক, খাঁচার ভিতর কৃত্রিম উপায়ে সেই আবহাওয়া বজায় রাখার চেষ্টা করেছি। আর খাবার জন্য কাকের পক্ষে পুষ্টিকর ভিটামিন দিয়ে হোমিওপ্যাথিক বড়ির মতো মুখরোচক বড়ি তৈরি করে নিয়েছি। এই খাবার দাবার এইসব ব্যাপারে প্রফেসর শঙ্কু অত্যন্ত দারুণ দারুণ সব আবিষ্কার করেছেন। এই যে একটা হোমিওপ্যাথি বড়ি, তো এই হোমিওপ্যাথিক বড়ি একটা খেলে হয়তো সারাদিন করভাসের হয়ে যাবে। প্লেনের যাত্রীদের মধ্যে কেউই বোধহয় এর আগে কখনো পোশাক দেখেনি। করভাস তাই সকলেরই কৌতূহলের উদ্রেক করছে। তবে আমি আমার কাকের বিশেষত্ব সম্পর্কে কাউকে কিছু বলিনি। সমস্যা আছে, লোকে যদি জানতে পেরে যায় এখনই করভাস চুরি হয়ে যেতে পারে, অনেকে করভাসের ক্ষতি করতে পারে। সেই জন্যে এই যে কিছুই নয়, আমি সেইরকমই ভাব দেখাচ্ছি। কেউ কুকুর পোষে, কেউ বিড়াল পোষে, কেউ ময়না পাখি পোষে, আমি কাক পুষেছি, ব্যাস, গল্প শেষ। ব্যাপারটা যে আমি গোপন রাখতে চাই এটা অনুমান করেই বোধহয় করভাসও সাধারণ কাকের মতোই ব্যবহার করছে। তো আজকে এই পর্যন্তই, তোমাদের অল্প একটু পড়ালাম। বাকি অংশটা এর পরের ক্লাসে পড়াবো। প্রত্যেক দিন ভিডিও দিতে পারবো কি না তোমাদেরকে বলতে পারছি না, তবে দু একদিন ছাড়া ছাড়া ভিডিও অতি অবশ্যই পাবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে সেটা জানাতে পারো, অথবা আমার গ্রুপেও তোমরা আমাদেরকে জানাতে পারো। আবার মনে করিয়ে দিচ্ছি, গ্রীষ্মের ছুটি মানে স্কুল ছুটি, পড়াশোনার ছুটি নয়। অতএব নিয়মিত পড়াশোনা করো।